গত 10 তারিখ পররাষ্ট্রনীতির সংস্কার নিয়ে আমার করা একটা এপিসোডের পর অনেকে অনুরোধ করেছেন যেন আমি ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ এবং আমাদের করণীয় নিয়ে ভিডিও করি। আপনারা জানেন আমার গুরু খলিল ভাই, উনিও আমাকে ইমেলে তার যে মতামত জানাইছেন সেইখানেও তিনি বলছিলেন যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আমি সেইখানে কথা বলি নাই আগের এপিসোডে। ভারতের কূটনীতি বোঝা কোনো জটিল বিষয় না, কিন্তু আমার বুবু কাটাল রানী হাসিনা এই সহজ বিষয়টাকে আমাদের কাছে জটিল করে তোলার চেষ্টা করেছেন। অবশ্যই এটা ভারতেরই বুদ্ধি। তিনি নাকি ভারতকে যা দিচ্ছেন তা তারা সারা জীবন মনে রাখবে, তাই না? হ্যাঁ, দেখেছেন তো কি দিছে আর আমরা কি পাইছি তা আজকে দেখব। এই ভিডিওটা শুধু আমাদের সরকারের জন্য না, কূটনীতিকদের জন্য না, বরং কৃষক, ছাত্র, জনতা সহ বাংলাদেশের সকল নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমাদের একমাত্র শত্রু হইল ভারত। জি না, আমরা একা তাকে শত্রু জ্ঞান করি না, তারাও আমাদের শত্রু বলেই মনে করে। এই শত্রু খেলা তারাই শুরু করেছে, আমরা শুরু করি নাই। এটা আমার অনুমান না, আজকে প্রমাণ করব এবং সবাইরে জানাবো প্রমাণ সহকারে। না হইলে বিপ্লবকে ব্যর্থ করার যেসব চেষ্টা ভারত করবে তা মোকাবেলা করা আমাদের দিয়ে সম্ভব হবে না। গত 16 বছর হাসিনা যেভাবে আমাদের সরকারের সব দপ্তরে ভারতের স্থানীয় দালালদের ঢুকাইতেছে, তাতে আমাদের জন্য নতুন করে সব ঢেলে সাজানো ছাড়া কোনো গতি নাই। যাই হোক, অনেক কথা আছে, তাই চলেন প্রথমেই দেখে নিই ভারতের কূটনীতিক দর্শন কি বলে। তারা কিভাবে আমাদের দেশটাকে দেখে, তারা কিভাবে কূটনীতিকে দেখে, কূটনীতি তাদের কাছে কি। ভারতের কূটনীতিতে চাণক্য, কৌটিল্যকে তাদের মন্ত্রগুরু বলে মনে করে। এই কৌটিল্য হলো খ্রিস্টপূর্ব 300 শতাব্দীর দিকে ভারতবর্ষের রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। তিনি রাষ্ট্র পরিচালনার উপর একটা বই লিখেছিলেন, অর্থশাস্ত্র নামে। এই বইটা প্রায় দ্বাদশ শতাব্দী পর্যন্ত প্রাচীন ভারতে ব্যবহার করা হইতো। তবে ভারতে মুসলিম সাম্রাজ্যের বিস্তারের পর থেকে এই বইটা কেউ আর খুঁজে পাই নাই। মুসলমান শাসনকর্তারা ভারতের প্রাচীন ফিলোসফিকে জয় বাংলা করে দিছিল। যাই হোক, পরে 1905 সালে আবার সবার অজানা এই মাস্টারপিস ভারতের একজন কৃষক উদ্ধার করছিল এবং একজন সাধারণ ব্রিটিশ সেই বইটা ভারতে সংরক্ষণ করার ব্যবস্থা করে। আর বর্তমানে এই অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র ভারতের প্রধানমন্ত্রী মোদী, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর থেকে শুরু করে অনেক নতুন পুরানো নেতার রাজনৈতিক আদর্শে পরিণত হয়েছে। ভারত আবার কৌটিল্য ইকোনমিক কনক্লেভ করার মাধ্যমে এই দর্শন সবার কাছে খাওয়াইতে চায়, দেখাতে চায় এটা আমাদের অরিজিনাল জিনিস, বুঝছাও। এটা ইন্টারেস্টিং গল্প বলি এই কৌটিল্য প্রসঙ্গে। চন্দ্রগুপ্ত মৌর্যকে কৌটিল্য মানে তার প্রাইম মিনিস্টার সামান্য পরিমাণে খাবারের সাথে একটু একটু করে আর্সেনিক মিশাই দিত, মানে সে বিষ যেটাকে বলে। কেন? উদ্দেশ্য ছিল যে একটু একটু করে বিষ খাওয়াইলে তার শরীরে বিষের বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, যাতে শত্রুরা তাকে বিষ প্রয়োগে হত্যা করতে না পারে। এটা কিন্তু খুব সাইন্টিফিক, কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞানও মিথ্রিডাটিজম বলে একটা শব্দ আছে। এর মাধ্যমে অল্প অল্প মাত্রার বিষ গ্রহণ কইরা বিষের প্রতি প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা সম্ভব। ঠিক যেভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয় না ব্যাকটেরিয়ার, জীবাণুর, ওই রকম আর কি উঙ্কা। তো কথিত আছে যে একবার চন্দ্রগুপ্ত মৌর্যের রানী দুর্ঘটনাক্রমে ওই খাবারটা একটু খেয়ে ফেলে, আর্সেনিকযুক্ত খাবার। রানী তখন সন্তান সম্ভবা ছিলেন, তো বিষের প্রভাব থেকে তার অনাগত সন্তানদের বাঁচানোর জন্য রানীর পেট চিরা কৌটিল্য শিশুকে বাইর করছিল। এটাই হইতেছে ইতিহাসের প্রথম সিজারিয়ান সেকশন, বুঝাও। এই ছেলের নাম হইতেছে বিন্দুসার। বিম্বিসার না আবার করলে বিন্দুসার। বিন্দুসারের ছেলে হইতেছে সম্রাট অশোক। বুঝা গেছে? জীবনানন্দের বর্ণনা সেন যখন পড়ি না, উটি লেখা আছে না, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। এই বিম্বিসার অশোক বইলা একটা ধাঁধা লাগাই দেন কিন্তু জীবনানন্দ। বিন্দুসার অশোক হইলে পিতা পুত্র হইতো, তাই না? এটা না কইরা একটা টুইস্ট দিছে বিম্বিসার কইয়া। এখানে এসে মনে হয় আসলে কি ঠিক পড়তেছি না ভুল পড়িচ্ছি না, তো সেই সময়টা ধূসর হয়ে যাওয়ার জন্য এরকম হয়েছে নাকি, বুঝাও। কি সুন্দর, এটা কাব্যিক একটা মোহের মধ্যে ফেলা দেয়, বুঝেছেন? জীবনানন্দের এটা কলে মুন্সিয়ারা। তো আমার কাছে ওই যে পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন এই লাইনের চাইতে ওই যে বিম্বিসার অশোকের ধূসর জগতে এই লাইনটা আরো বেশি কাব্যিক বলে মনে হয়। যাই হোক, কাব্যবাদ দিই, হ্যাঁ, আসল আলাপে আসি। কেন কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে আমাদের জানা এবং বোঝা জরুরি। ভারত আমাদের শত্রু রাষ্ট্র না বন্ধু রাষ্ট্র? এই প্রশ্ন সবাই করলেও কোনো রাজনৈতিক দল কখনো সরাসরি উত্তর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, ভয় পায় আর কি, কখন ভারত তাদের গদি নড়ায় দেয়। তাই বলে সবাই যে কবে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তাকালে না। এটাই আমাদের সমাজে ইনশাল্লাহ বলার মতোই সত্য। হাসিনা বাবুর আমলে তো ভারতকে বন্ধু বলাটা একটা ফ্যাশন ছিল। বাংলাদেশের কোনো জাতীয় অর্জনে
ওই ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে মন্ত্রী মুখ্যমন্ত্রী আগমন খুব কমন ছিল না, সাধারণ ঘটনা ছিল না। কিন্তু হঠাৎ কি হইলো যে ময়ূক পাগলা হইয়া গেল। এই যে দেখেছেন এডিটর সাহেব, এটা দেখান না, ওই তিরিং বিরিং করে লাফায় না, দেখান না। ও কলে তারেক হেভি ঠাপাইছে, ওই যে গণ অধিকারের তারেক, বুঝাও তারেকের ভিডিওটা দেখা, তারেক কি কইছিল যে জামাতকে আপনার পাশাত কামড় দিছে, দেখান না ওইটা। আরে বাবর কে? বাবর কে? কে? বাবর ভারতের বাপ। হ্যাঁ, বাবর ভারতের বাপ। আর আর আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা কি বলেন তো? আমার 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 সমস্যা হচ্ছে জামাতি এবং জেহাদিরা। বন্ধ করতে পারবেন? কেন জামাতিরা আপনার পাশায় কামড় দিয়েছে বলেন? বিজেপির নেতারা উল্টা পাল্টা বলা শুরু করলো, এই দেখেন ভিডিও দেখেন। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। তা আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি, তো বেড়া আমরা দেবই। বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর দরকার হইল, দেখেছেন? আরো কত কি। আসলে বাংলাদেশের সাথে ভারতের কোনো বন্ধুত্ব সম্পর্ক নাই, কখনো ছিল না। তবে ভালো সম্পর্ক আছে তার সেবাদাসী হাসিনা, তার দল আওয়ামী লীগের সাথে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা ভারতে কাজ করেছেন তারা সবাই জানেন যে ভারত আমাদের কতটা নিচু চোখে দেখে। যারা ঘুরতে গেছেন, চিকিৎসা নিতে গেছেন, তারা জানেন যে মুম্বাইতে তো বাংলাদেশের পাসপোর্টধারীদের তারা হোটেলে বুকিং পর্যন্ত দেয় না, দেখেছেন? হাসিনার আমলেও ভারত শুধু আমাদের থেকে সুবিধাই নিছে, কিচ্ছু দেয় নাই। ট্রানজিট নিছে, চট্টগ্রাম পোর্ট দিয়ে মালামাল পরিবহনের অনুমতি নিছে, বাংলাদেশকে ভারতের মনোপলিতে পরিণত করেছে, আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিছে। বিনিময়ে আমরা কি ওই মুজিবের আমলে স্বাক্ষর করা ফারাক্কার ন্যায্য পানির হিস্সা পাইছি? পাই নাই। আমরা কি হাসিনার আমলে তিস্তা চুক্তি দিয়ে পানির ন্যায্য হিস্সা পাইছি? পাই নাই। তার কারণ কি? কারণটা হইতেছে কৌটিল্যের একটা থিওরি আছে, মান্ডালা থিওরি। মান্ডালা নেলসন মান্ডেলা না, মান্ডালা মন্ডো থিওরি আর কি। তার মানে কোন রাজার পাশের রাজ্য তার বন্ধু না, পাশের রাজ্য হইল তার বন্ধু, বুঝছা? হাও চলেন একবার ম্যাপ দেখে আসি। ভারতের আশেপাশে যত রাষ্ট্র আছে তার মধ্যে একমাত্র বাংলাদেশের সাথে তার কথিত বন্ধুত্ব ছিল, মানে একমাত্র সেবাদেশী হাসিনার মাধ্যমে সে বন্ধুত্ব ছিল। কিন্তু পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এমনকি মিয়ানমারের সাথে ভারতের অত ভালো সম্পর্ক না, তাই না? বন্ধুত্ব নয়। বাংলাদেশে ভারত প্রভু তার সেবাদাসী হাসিনাকে একটা সুষ্টি দিয়ে বুঝ দিছে, ওই যে তো বন্ধু। এটাও আসলে একটা কৌটিল্য মতে ভারতের পররাষ্ট্রনীতির একটা অংশ করে। এটা আমরা দেখমুনি, হাসিনা ফাসিনা কিছু না। এটা বোঝার জন্য চলেন দেখি কৌটিল্যের পররাষ্ট্রনীতিতে কি লেখা আছে। কৌটিল্যের পররাষ্ট্রনীতিকে বলে 6-fold পলিসি, মানে 6 স্তরের পলিসি। এটা একটা সংস্কৃত খটোমটো বাংলা আছে, ষটগুণ্য সিদ্ধান্ত। যাই হোক, আমি ইংলিশটাই কব, কারণ ইংলিশে কইলে তো ঠিকই কইছি, তাই না? তো যাই হোক, এই 6-fold পলিসি অনুযায়ী পররাষ্ট্রনীতি 6 ভাবে পরিচালনা করা যায়, 6 ভাবে, বুঝছাও? কি কি? শান্তি, যুদ্ধ, নিরপেক্ষতা, আগ্রাসন, জোট এবং দ্বৈত নীতি। হ্যাঁ, বুঝছাও? 6টা। তো প্রথম আলাপ হইতেছে শান্তি নিয়ে, মানে কৌটিল্যের শান্তি নীতি কি কূটনীতিতে। কৌটিল্য কয় যে একজন রাজা তখনই শান্তি স্থাপন করবে যখন সে দেখবে যে শত্রু রাজা তার ক্ষতি করার সামর্থ্য রাখে। তার মানে হইলো দৌড়ের উপরে রাখতে পারলে ভারত শান্তির কথা বলবে, বুঝছাও? 2001 সালে রৌমারিতে সীমান্তে আমাদের তৎকালীন বিডিআরের মাইরের কথা মনে আছে না? এডিটর সাহেব মাইর হবে, মাইরের সাউন্ড হবে। কেমনে তাদের বিএসএফকে আমাদের বিডিআর জওয়ানেরা দৌড়ের উপরে রাখিছিল, মনে আছে না? হ্যাঁ, তো তখন ভারতের অনেক সৈন্য মারা গেলেও ভারত কিন্তু আমাদের সাথে শান্তি স্থাপন করেছিল, কারণ তারা বুঝেছিল যে বাংলাদেশ তাদের দৌড়ের উপরে, দাবরানির উপরে রাখতে পারে। তাইলে ইন্ডিয়ার সাথে শান্তি স্থাপনের একমাত্র পথ হইতেছে, একমাত্র রাস্তা হইতেছে ওরা দাবরানির উপরে রাখা। আরেকটা উদাহরণ দিই, 1962 সালে ইন্দো-চীন যুদ্ধে চীনা সেনারা ভারতের সেনাদের নাকানি জমিতে খাইছিল, একটা অংশ দখল করে নিয়েছিল। ভারত তখন দ্রুত নাকে খত দিয়া চীনের সাথে শান্তি স্থাপন করেছিল, কারণ ভারত জানতো যে চীনকে আক্রমণ করলে তাদের খবর আছে, বুঝেছাও? তার মানে ওরা যত দাবরানির উপরে রাখবেন ও শান্তি করে আপনার কাছে আসবে। 1 নাম্বার সূত্র কয়া দিলাম। তাই আমাদের সেনাবাহিনীর সাহস নিয়ে লড়াই করার কিছু ডেমো ভারতকে দিয়ে দিতে হবে। আমরা অলরেডি একটা ডেমো দিছি যখন নতুন করে বর্ডারে কাঁটাতার লাগাইতে গেছিল না, কিন্তু এটা তেমন কোনো ডেমো হয় নাই। এটা আরেকটু ভালো করা লাগবে আর কি। আবার ফাইজলামি করলে না, রৌমারির কথা মনে করাই দিতে হবে, কলে মাথায় ঢুকাই দিতে হবে যে ভারতকে দৌড়ের উপরে রাখলে তারা শান্তির কথা বলবে।